প্রণালী তা যে খুব গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ব্যবসা বাণিজ্য সবকিছুর ক্ষেত্রে। কিন্তু এই হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি, প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহারের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোথায় এই হুঁশিয়ারি? তার সোশ্যাল মিডিয়ায় এই হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, এবং চীন ও রাশিয়াকে হরমুজ ব্যবহারের অনুমতি। আরো ডিটেইলে একটু জানার চেষ্টা করি, তার কারণ বাণিজ্যের ক্ষেত্রেই কি অনুমতি দেওয়া হচ্ছে। অতনু রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। অতনু, হরমুজ প্রণালী যে খুব ইম্পর্টেন্ট তা বলার অপেক্ষা রাখেন। আমাদের দর্শকদের জন্যই তোমার কাছ থেকে জানতে চাইবো যে কেন, কি কারণে হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ, এবং চীন সত্যি কি এত সহজে ছেড়ে দেবে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বলছেন? না, ছেড়ে দেওয়ার তো পুরো প্রশ্নই উঠছে না চীনের। তার কারণ তুমিই বলছিলে যে হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে সারা বিশ্বে যে তেল সরবরাহ হয় তার বেশিরভাগটাই এই হরমুজ প্রণালী দিয়ে। কেন? কারণ খুব স্ট্র্যাটেজিক্যালি ভৌগোলিক দিক থেকে যদি আমরা দেখি, এদিকে পারস্য উপসাগর, এখানে পারস্য উপসাগর, আর এপাশ থেকে আমি চলে আসছি আরব সাগরে। মাঝখানের এই জায়গাটি চওড়ায় খুব বেশি হলে 30 থেকে 40 কিলোমিটার হবে। এই জায়গা দিয়ে জাহাজ যেতে গেলে তাহলে পুরোপুরি এখানে চতুর্দিকে এখানে অয়েল রিফাইনারিগুলো রয়েছে, এখানে বা এখানে এই জায়গাগুলো অয়েল রিফাইনারি রয়েছে, যেখান থেকে তেল নিয়ে এখান থেকে বেরিয়ে কোথায় যায়? বেরিয়ে বিভিন্ন দিকে যায়। বেরিয়ে যাচ্ছে ভারতে আসছে, বেরিয়ে যাচ্ছে চীনের কাছে যাচ্ছে। মানে ম্যাপের এই দিকে যে দেশগুলো রয়েছে সব দেশে তেল সরবরাহ করতে গেলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবার এই জায়গার দখল যদি কেউ নিয়ে নেয়, তাহলে এখান থেকে এদিকে জাহাজ আসতে বা এদিক থেকে এপাশে জাহাজ যেতে গেলে, মানে আরবিয়ান গালফ বা পার্সিয়ান গালফে জাহাজ যেতে গেলে বেগ পেতে হবে, বলা ভালো সেই দেশের পারমিশন নিতে হবে। সেই জন্যই ইরান এখানে ঘাঁটি কেটে বসে রয়েছে। বলা হয়েছে এখান থেকে একমাত্র চীনকে ছাড় দেবে। যে জাহাজগুলো তেল নিয়ে চীনের কাছে যাবে, ইরানের দাবি শুধুমাত্র তাদের ছাড় দেওয়া হবে, আর কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমেরিকা এখন চাইছে যে এই শুধুমাত্র চীনের কাছে তেল যাচ্ছে, বাকি কেউ পাচ্ছে না, এটা আটকাতে। এর আগে আমেরিকা চেষ্টা করেছিল এই হরমুজ প্রণালীর একটা নির্দিষ্ট দ্বীপ, সেই নির্দিষ্ট দ্বীপ দখল করে নিতে, কিন্তু সেটা আমেরিকা পারেনি। এবং মনে রাখতে হবে, আমেরিকা এবারও যে ইরানের প্রথম স্ট্রাইকটা করেছিল সেটা করেছিল এই মিনাবে স্ট্রাইক করেছিল। অর্থাৎ যেন তেন প্রকারেণ এই হরমুজ প্রণালী দখলে আনতে চাইছে আমেরিকা। এখন কোনোভাবেই যখন পারছে না, তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বিশ্বের চালিকা শক্তি, সেই চালিকা শক্তি তেল যাতে সব জায়গায় পৌঁছে যেতে পারে, যাতে স্তব্ধ না হয়ে যেতে পারে গতি, তার জন্য আমেরিকা এগিয়ে আসছে, আমেরিকার নেভি এগিয়ে আসছে। কিভাবে এগিয়ে আসছে? না, এখান থেকে যে জাহাজগুলো যাবে সেই জাহাজগুলোকে দরকার হলে কর্ডন করে নিয়ে যাবে আমেরিকা, যাতে আশপাশ থেকে ইরান হামলা চালাতে না পারে। আসলে তা নয়, আসলে এই জায়গার দখল নিতে চাইছে আমেরিকা। কেন দখল নিতে চাইছে? আমরা যদি একটু পাই চার্ট দেখি তাহলে বুঝবো এই হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ? না, আমাদের দেশ মানে সব দিক থেকে শুধুমাত্র তেল নয়, তার সঙ্গে প্রচুর পরিমাণে সারও এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের দেশে আসে। সেক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ জায়গা এই হরমুজ প্রণালী। কোন দেশ কতটা নির্ভরশীল এই হরমুজ প্রণালীর উপরে যদি আমরা দেখি, তাহলে এশিয়ার বিভিন্ন দেশ 14%, ইউরোপ মাত্র 3%, এ পাশে রয়েছে জাপান 11%, দক্ষিণ কোরিয়া 12%, ভারত 15% নির্ভরশীল। কিন্তু হরমুজ প্রণালীর উপর সবচেয়ে বেশি নির্ভরশীল কারা? চীন 38% নির্ভরশীল। তার কারণ মধ্যপ্রাচ্য থেকে যাবতীয় যে তেল এবং অন্যান্য যে উপকরণগুলো যায় চীনে, সব এই হরমুজ প্রণালী দিয়ে যায়। সুতরাং যদি হরমুজ প্রণালী আমেরিকার দখলে আসে, তাহলে শুধু যে ইরানের উপর কর্তৃত্ব ফলানো যাবে, আরবের উপর কর্তৃত্ব ফলানো যাবে তা নয়, চীনের সাপ্লাই লাইন কাটা যাবে। যে চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছেন, আর সেই চেষ্টা সরাসরি করতে পারছেন না বলেই বলছেন যে হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য আমেরিকার নেভি ব্যবহার করা হবে। একেবারে অতনু, হরমুজ প্রণালী যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা অতনুর কাছ থেকে শুনছিলাম, কারণ প্রচন্ড ইম্পর্টেন্ট। এই হরমুজের কর্তৃত্ব বজায়ে নাছোড় চীন ইরান। হরমুজ দিয়ে বাণিজ্যে নির্ভরশীল চীন, কর্তৃত্ব বজায় প্রয়োজনে পরমাণু হামলার হুমকি দিতে পারে চীন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তারা ঠিক কিভাবে দেখছেন এই বিষয়টা, কি মতামত তাদের, একটু শোনাই আপনাদের। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। ইউএই, ইরান, এরা কিন্তু এই হরমুজ প্রণালীর খুব কাছাকাছি আছে। ইউএই
সংযুক্ত আরব আমরশাহী, তারা কিন্তু আমেরিকার বন্ধু, আমেরিকার অনেক সামরিক ঘাঁটিও সেখানে আছে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। সেক্ষেত্রে চীন অল আউট যদি যেতে হয়, আমরা ঠান্ডা যুদ্ধের সময় দেখেছি অনেক সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হুমকি দিয়েছে, দিয়ে অন্য পক্ষকে পিছিয়ে এনেছে। আমার ধারণা চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। আচ্ছা, এর প্রভাব বাজারে কিভাবে পড়তে পারে, কতটা পড়তে পারে? বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত তিনি কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা, দেখুন। ট্রাম্প বলছেন আর কয়েকদিন পরেই হয়তো যুদ্ধের পরিসমাপ্তি হবে, 4 সপ্তাহের কথা বলা হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তেলের দাম হয়তো কমে যেতে পারে। এটা আমি বলবো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডারগুলো আছে সেটা কিন্তু তেলের ভরকেন্দ্র, সারা বিশ্বের জ্বালানি কিন্তু সেই জায়গা থেকে যাচ্ছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে একটু আস্থা দেওয়ার জন্য হয়তো ট্রাম্প এই মন্তব্যটা করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কোনো সম্ভাবনা নেই। ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাতে যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হয়, সরকারের এই দিকগুলো দেখতে হবে। আর যুদ্ধের বাজারে জ্বলছে জ্বালানি, পরিস্থিতি স্বাভাবিক হলেই দাম কমবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। আগের থেকেও দাম কমবে বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। If we have a little high oil prices for a little while, but as soon as this ends, those prices are going to drop, I believe, lower than even before. আর এই যে কোথায় কোথায় আঁচ পড়েছে বলছিলাম না মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে ভারত মহাসাগরে। হ্যাঁ, ঠিক শুনছেন। কেন এই কথা বলছি বলুন তো? কারণ ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা, সাবমেরিন থেকে হামলায় ধ্বংস হয়ে গেছে ইরানের যুদ্ধ জাহাজ। আরো একবার জানাবো আপনাদের কোথায় প্রভাব পড়লো মধ্যপ্রাচ্যে। এই যে যুদ্ধ চলছে, এই যে মহারণ চলছে, এর আঁচ এসে পড়লো ভারত মহাসাগরে। কেন পড়লো? তার কারণ ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা, সাবমেরিন থেকে হামলায় ধ্বংস হয়ে গেছে ইরানের যুদ্ধ জাহাজ। এক্স্যাক্টলি ঠিক কি ঘটেছে সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। তার কারণ ভারত মহাসাগরে ইরানের এই যুদ্ধ জাহাজ ডুবে গেল। অতনু আমার সহকর্মী রয়েছে, আরো ডিটেলে বিষয় জানাতে পারবে। অতনু, ঠিক কি ঘটেছে? এই যে যুদ্ধজাহাজটি আইরিস ডেনা, এই আইরিস ডেনা কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে আইরিস ডেনার। এর আগে বিশাখাপত্তনমে 2014 সালে যখন ইরানের সঙ্গে ভারতের যৌথ নৌমহড়া হয়েছিল, তখন এই আইরিস ডেনা বিশাখাপত্তনমে এসেছিল। সেই আইরিস ডেনায় যাতে 101 জন ছিলেন, 101 জনের মধ্যে থেকে বেশ কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে, বেশ কিছু দেহ ভেসে থাকতে দেখা গিয়েছে ভারত মহাসাগরে, বাকিদের কোনো হদিশ পাওয়া যায়নি। কিভাবে ঘটনা ঘটেছে? দুর্ঘটনা নাকি আমেরিকান সাবমেরিন থেকে কোনোভাবে হামলা চালানো হয়েছে? এই প্রসঙ্গ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ আমরা যদি লোকেশনটা একবার বোঝার চেষ্টা করি, আমরা লোকেশনটা যদি একবার দেখি যে এই গল উপকূল ঠিক কোথায়, গল উপকূল কোন জায়গায় রয়েছে। গল উপকূল যেখানে রয়েছে সেখান থেকে নিচের দিকটায় এখানে সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই এখানে মার্কিন রণতরী থাকে, সাবমেরিন থাকে, এবং এই জায়গাটায় এই গল উপকূলের ঠিক এই নিচের দিকটায় এই জায়গা জুড়ে যখন আমেরিকান সাবমেরিন থাকে, তখন এখান থেকে অ্যাটাক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিভাবে অ্যাটাক হয়েছে, কি হয়েছিল না, ভোরবেলায় একটা মেসেজ যায় গল উপকূলে শ্রীলঙ্কার নৌবাহিনীর কাছে যে তারা বিপদে পড়েছে, ইরানের এই নৌবহর বা রণতরী বিপদে পড়েছে, তাদের বাঁচাতে হবে। তো তারা রেস্কিউ করতে এসেছিলেন, কিন্তু রেস্কিউ করতে গিয়ে দেখছেন যে কিছুই করা যাচ্ছে না। 30-32 জনকে উদ্ধার করতে পেরেছেন, বাকিদের আর উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও বেশ কিছু দেহ ভারত মহাসাগরের এই অঞ্চলে ভেসে বেড়াচ্ছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে ইরানের উপর অ্যাটাক হলো, ধরে নেওয়া যায় যদি এটাকে অ্যাটাক বলা হয়। অ্যাটাক করলো কারা? আমেরিকার সাবমেরিন অ্যাটাক করলো। হলো কোথায়? ভারত মহাসাগরে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই গল উপকূলের ঠিক গা ঘেঁষে এখানে রয়েছে হাম্বানটোটা বন্দর, যে বন্দর 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে চীন। চীন এখান থেকে তাদের অপারেশন চালায়। তার ঠিক নাকের ডগায় ইরানের রণতরীকে উড়িয়ে দিল আমেরিকার সাবমেরিন। যারা সমর বিশেষজ্ঞ বা যুদ্ধ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা নিশ্চয়ই এটা নিয়ে চর্চা করবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের এই ইরানের রণতরী গুড়িয়ে দেওয়া।
একেবারেই অতনু, তুমি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ঠিক কিভাবে দেখবেন বলছিলে না? আমরা শুনবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, তিনি এই গোটা ঘটনাটা কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করছেন। ইরানের যুদ্ধ জাহাজ থেকে যে সাহায্য চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার যে উপকূল রক্ষী বাহিনীর কাছে, সেটা পায়নি বা শ্রীলঙ্কা দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল এরকম কোন যুদ্ধ জাহাজ যদি যায় শ্রীলঙ্কার উপকূল দিয়ে, তাহলে সেটা যদি ডুবে যায় সাহায্য শ্রীলঙ্কা সরকার যেন না করে। শ্রীলঙ্কার খুব কাছে ভারতের খুব কাছাকাছি একটি জায়গায় যদি ইরানের রণতরী ডুবে যায় এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ডুবো জাহাজের মাধ্যমে করা হয়, তাহলে সেটা কিন্তু আশঙ্কার অবকাশ আছে বই কি। অর্থাৎ যুদ্ধটা তাহলে এই দিকে লিঙ্গারিং করতে পারে, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় চলে আসতে পারে। ইন্ডিয়ান ওশান লিটরাল স্টেটস এর যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যদি আমেরিকার মতো শক্তিশালী দেশের নৌবাহিনীর আধিপত্য বৃদ্ধি পায় এবং অন্য কোনো দেশের যুদ্ধজাহাজকে টার্গেট করে, তাহলে যুদ্ধটা কিন্তু এই পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেটা কিন্তু ভারতের নৌ নিরাপত্তার পক্ষে বা দক্ষিণ এশিয়ার এন্টায়ার নৌ নিরাপত্তার পক্ষে একটা উদ্বেগের কারণ। আর ইরানে আরো হামলার ঝাঁজ বাড়াচ্ছে ইসরায়েল। একেবারে ঘন ঘন মিসাইল, ড্রোন অ্যাটাক। তেহরানে আজাদি স্কোয়ারে হানা, একাধিক মৃত্যু, বহু মানুষ জখম। যে ছবি আপনাদের দেখাচ্ছি সে ছবি সত্যি ভয়াবহ, কারণ মধ্যপ্রাচ্যে মৃত্যু মিছিল চলছে, বহু মানুষ জখম, একাধিক মৃত্যু। যে ছবি দেখাচ্ছি তা সত্যি ভয়াবহ, তার কারণ ইরানে আরো হামলার ঝাঁজ ইসরায়েল ক্রমশ বাড়াচ্ছে। ছবি সে কথাই বলছে, কারণ সেখানে ঘন ঘন ড্রোন অ্যাটাক হচ্ছে, মিসাইল অ্যাটাক হচ্ছে। তেহরানের আজাদি স্কোয়ার, যে ছবি আপনাদের দেখাচ্ছি তেহরানের ছবি, সেখানেও হানা, একাধিক মৃত্যু, বহু জখম। بشین بلند نشو، شاید زخمی شده باش. بشین شاید استخونه شکست. ইরানের রাজধানীতে লাগাতার মার্কিন হানা। হ্যাঁ, তেহরানে পর পর হামলা B2 বোমারু বিমানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের ঘাঁটিকেই টার্গেট। তেহরানে মার্কিন বায়ুসেনার হামলার মুহূর্তের ভিডিও প্রকাশ হয়েছে, যে ভিডিও দেখলে আঁতকে ওঠার মতো। দেখুন। হামলার মুহূর্তের ভিডিও প্রকাশ করা হয়েছে। তেহরানে মার্কিন বায়ুসেনার হামলার মুহূর্তের সেই ভিডিও, যেখানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের ঘাঁটিকে টার্গেট করা হয়েছিল। তেহরানে পর পর হামলা B2 বোমারু বিমানের, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ইরানের রাজধানীতে লাগাতার চলছে মার্কিন হানা। লেবাননে হানা ইসরায়েলের। ইরানপন্থী হিজবুল্লাহকে শিক্ষা দিতে লেবাননে হানা। লেবাননের দক্ষিণে বন্দর শহর সিডন সিটি, সেখানেও হানা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি আপনাদের দেখাচ্ছি এ ছবি লেবাননের, যেখানে ইসরায়েল হানা দিয়েছে এবং ইরানপন্থী হিজবুল্লাহকে শিক্ষা দিতেই লেবাননের এই হানা। লেবাননে দক্ষিণ বন্দর শহর সিডন সিটি, সেখানে হানা। আর ইসরায়েলের টার্গেটে লেবাননের হাদাত, বহুতল লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বহুতল লক্ষ্য করে লাগাতার চলে মিসাইল হামলা ইসরায়েলের টার্গেটে লেবাননের হাদাত। باين وراك يمين كان باين وراك يمين মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ চলছে, হামলা চলছে। আর এই হামলা নিয়ে ট্রাম্প কি সাফাই দিচ্ছে জানেন? পারমাণবিক যুদ্ধ উঠতেই ইরানে নাকি হামলা। হ্যাঁ, দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অসুস্থ, রাগী, উন্মাদ বলে কটাক্ষ। We didn't start. They've been decimated.
But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war and they would have taken out many countries because you know what? They're sick people. They're mentally ill, sick people. They're angry, they're crazy, they're sick. আর হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েলের জেরুজালেমে ইরানের মিসাইল হামলা, তছনছ বিস্তীর্ণ এলাকা, সে ছবিও আপনাদের দেখাবো। বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গেছে, হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। জেরুজালেমের ছবি দেখাচ্ছি, যেখানে ইসরায়েল জেরুজালেমে ইরানের মিসাইল হামলা চলছে, লাগাতার হামলা চলছে, যেই হামলায় তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। যুদ্ধক্ষেত্রে নিউজ 18 বাংলার প্রতিনিধি। ইসরায়েলের জেরুজালেমে ইরানের হামলা পাল্টা হামলার মধ্যেই যুদ্ধের আপডেট। জেরুজালেমে নিউজ 18 বাংলার প্রতিনিধি রিফাত আব্দুল্লাহ। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আপডেট একেবারে গ্রাউন্ড জিরো থেকে। अभी जो यहाँ पे सायरन बजी है उसके बाद धमाके जोरदार हुए, या तो इंटरसेप्ट किया गया मिसाइल्स को जो लगातार ईरान की तरफ से अटैक किया जा रहा है, और अब हम देख रहे हैं इर्द गिर्द जो हैं वो एम्बुलेंसेस की आवाज़ सुनाई दी जा रही है। हो सकता है कि कहीं पे मिसाइल गिरा हो, ये अभी क्लियर नहीं हो पाया है कि आखिर ये धमाके किस चीज़ के हुए, लेकिन ज़ोरदार धमाके हुए। या तो आसमान में उन मिसाइल्स को इंटरसेप्ट किया गया या कहीं पे वो कोई मिसाइल या रॉकेट जो है टारगेट पे लगा होगा। तो फिलहाल यहाँ पर जो ही सायरन बजी तो सारे लोग जो थे, मैं इस वक्त जेरूसलम में हूँ, और सारे लोग जो हैं अंडरग्राउंड बंकर्स में गए थे, जो बॉम्ब शेल्टर हैं उनमें गए थे, और अब धीरे धीरे वो वापस निकल रहे हैं, क्योंकि जो सायरन दी गई थी या जो वार्निंग दी गई थी उसके बाद हमला हुआ है, और या तो उस जो अटैक हुआ उसको इंटरसेप्ट करने के लिए ये आप सुन सकते हैं यहाँ पे आवाज़ एम्बुलेंस की। यहाँ पे मैं देख पा रहा हूँ 2-3 एम्बुलेंसेस जो हैं अभी यहाँ से गई, और इस वक्त एम्बुलेंसेस की सायरन हर तरफ से बज रही है। तो उसका मतलब है कि शायद हो सकता है कि यहाँ पे कहीं पे जो है नज़दीक ही ये अटैक करने की कोशिश की गई हो, और अब अभी डिटेल्स जो हैं वो सामने नहीं आई है। लेकिन ये आप देख सकते हैं कि किस तरीके से यहाँ पे ये एम्बुलेंसेस जो हैं इर्द गिर्द घूम रही हैं। একেবারে মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ এবং প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে। যুদ্ধক্ষেত্রে নিউজ 18 বাংলার প্রতিনিধি। ইসরায়েলের জেরুজালেমে যে ইরানের হামলা পাল্টা হামলা, আর তার মধ্যেই যুদ্ধের আপডেট এবং যুদ্ধের সব খবরের আপডেট পেতে নিউজ 18 বাংলায় আপনাদের নজর রাখতে হবে। তার কারণ একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা আপডেট তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আপডেট দেখুন নিউজ 18 বাংলার পর্দায় একেবারে গ্রাউন্ড জিরো থেকে। আর ইরানে মার্কিন দূতাবাসে ইরানের হানা, আমাদের নজর রেখেছি ইরাকে মার্কিন দূতাবাসে ইরানের হানা। বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন অ্যাটাক, মার্কিন দূতাবাসে হামলা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ইরাকে মার্কিন দূতাবাসে ইরানের হানা, বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন অ্যাটাক। ضربوا المطار عاش يا صاحب الزمان ضربوا المطار عاشت يا صاحب الزمان ضربوا المطار عاشت। শুধু ইরাক নয়, ইরাকের রাজধানী বাগদাদেও হামলা ইরানের। বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে ইরাকের নিরাপত্তা বাহিনী। শুধু ইরাকে হামলা তা নয়, ইরাকের রাজধানী বাগদাদ সেখানেও ইরানের হামলা। বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলার চেষ্টা, আর সেই চেষ্টা ব্যর্থ করে ইরাকের নিরাপত্তা বাহিনী। يا علي مدد ما طلع يا علي। অন্যদিকে সৌদি আরবের রিয়াদ, সেখানে মার্কিন দূতাবাসের ড্রোন হানা। মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হানা ইরানের। ড্রোনটি পরে পাশের পার্কিং লটে, আর পার্কিংয়ে আগুন ধরে যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পার্কিং লটে পরে ড্রোন, আর ড্রোনটি পাশের পার্কিং লটে পার্কিং এ রীতিমতো আগুন ধরে যায়।
বহু পর্যটক বহু প্রবাসী তারা আটকে পড়েন আর হামলা বিধ্বস্ত দেশ থেকে ঘরে ফেরা। এশিয়ার বিভিন্ন দেশে ভারতীয়রা আটকে রয়েছেন আর গতকালও বিভিন্ন দেশ থেকে অনেকে ফিরেছেন। দেশে ফিরলেও যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দেশে ফিরলেন তাতে চোখে মুখে আতঙ্কের ছাপ। वो बुकिंग हो गई थी तो हमारी फ्लाइट मिस हो गई थी। 1-2 दिन से कोई आवाज़ नहीं है वहाँ पे। टेंशन वगैरह तो बहुत ही थी। फ्लाइट्स की अवेलेबिलिटी बिल्कुल नहीं है तो इसके लिए बहुत इशू हो रहा है वहाँ पे, क्योंकि कॉस्ट वाइज भी बहुत महंगा हो रहा है। हमको 2 दिन का कॉस्ट ही कुछ 1,35,000 आ गया। मिरेकल गार्डन में थे तो मतलब हम लोग नीचे खड़े थे और हमने 2 मिसाइल्स को ऊपर इंटरसेप्ट होते हुए देखा है। एयरपोर्ट पे इतनी रश है, मतलब मुंबई में लोकल स्टेशन पे जितनी होती है एयरपोर्ट के बाहर उतनी है। भगवान का साथ है तो आज हम यहाँ पर सेफली लैंड कर भी पाए हैं, बट अभी चलते चलते भी बहुत सारी प्रॉब्लम्स आ रही थी, बहुत सारे अलर्ट्स आए थे, फ्लाइट डिले भी हुई है। আর মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের মধ্যে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, কারণ থমকে গেছে বিয়ে। কেন এ কথা বলছি? বিয়েতে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2023 থেকে শারজায় কর্মরত ডোমজুরের সারথী মুখোপাধ্যায়। 8ই মার্চ সারথীর বিয়ে, 1 মার্চ দেশে ফেরার কথা ছিল, কিন্তু যুদ্ধের জেরে বিমান বাতিলে বাড়ি ফেরার সব রাস্তা আপাতত বন্ধ হয়ে গেছে। চিন্তায় ডোমজুরের মুখোপাধ্যায় পরিবার। এখন ফ্লাইট তো অ্যাভেলেবেল হয়নি এয়ারপোর্ট থেকে সেইভাবে। 2 দিন ফ্লাইট এখনো পুরো ক্যান্সেল। তুই ভেতরে থেকে কাজকর্ম কর, হ্যাঁ, বেশি চিন্তা করার দরকার নেই। এখানে আমি যতটা পারছি সবাইকে ম্যানেজ করছি। সাবধানে থাক, কারণ যুদ্ধর পরিস্থিতি তো যা অবস্থা আস্তে আস্তে আরো বাড়ছে। ফ্লাইট অ্যাভেলেবেল, ঠিক আছে। দাদা থাকে শারজা, দুবাইয়ের ভেতরে শারজা সেফ জোন বলে একটা জায়গা আছে, সেখানে কর্মসূত্রে উনি বা ওখানেই থাকেন, এটি কোম্পানিতে কাজ করেন। ফ্লাইট ছিল 1 তারিখ, আমার দাদার বিয়ের ডেট হচ্ছে 8ই মার্চ। সব কিছু বুকিং হয়ে গেছে, ওর আসাটা এখানে সেফলি দরকার। সবাই ভেঙে পড়েছে, ওর যে ফ্লাইট ছিল এই যুদ্ধের পরিস্থিতি এমন জায়গায় আজকে নিয়ে গেছে, তো সমস্ত ফ্লাইট বন্ধ।